আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে আলোকপাত করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিলেবাস আলোকপাত করব। সিলেবাসের পাশাপাশি আজকে আমরা একটা ওভারভিউ দিব যে অ্যাকচুয়ালি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপনার সন্তানকে যদি ভালো করাতে চান তাহলে আমাদের কি কি গাইডলাইন মেনে চলতে হবে, আমাদের কি করতে হবে। আমাদের তো অলরেডি প্রায় 6 মান্থস ওভার হয়ে গেছে। তো ওই সময়টাকে যতটুকু পড়াশোনা করেছে অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনার আলোকে সেটা কন্টিনিউয়াসলি ধরে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষার এগেনস্টে যে নতুন সিলেবাস আলোকপাত করেছে এবং নতুন সিলেবাস যে প্রণীত হয়েছে সেই সিলেবাস আলোকে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে অগ্রসর করব, ওই সিলেবাসের সাথে তাদেরকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব, সেটাই আমরা এখানে আলোচনা করব। পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষার আলোকে যে 5টি বিষয় এক্সাম হবে তা হচ্ছে বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স, বিজিএস অ্যান্ড সায়েন্স। আপনারা অলরেডি জানেন যে এই 5টা বিষয়ের উপরে 400 নম্বরের পরীক্ষা হবে। 400 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে হচ্ছে বাংলা 100 হবে, হ্যাঁ, ইংলিশ 100 হবে, ম্যাথ 100 হবে, বিজিএস 50 এবং সায়েন্স হচ্ছে 15। ওকে, অলরেডি সিলেবাস প্রকাশিত হয়েছে, অলরেডি নতুন মানবন্টন প্রকাশিত হয়েছে। ম্যাক্সিমাম ঠিক আছে, কিন্তু কিছু অংশ পরিবর্তিত হয়েছে। যেমন ইংলিশে পরিবর্তিত হয়েছে প্রিফিক্স এবং সাফিক্স এবং পার্টস অফ স্পিচ সেটা অ্যাড করেছে। ঠিক একইভাবে অন্যান্য বিষয়েও মোটামুটি কিছু জিনিস অ্যাড করেছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল যে বিষয়টা হবে সেটা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন যে মানবন্টন প্রণীত হয়েছে সেই মানবন্টনের বিষয়ে আমরা আলোকপাত করব। সেখানে আমি স্পেশালি ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব। আর হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা আপনার সন্তান কোথায় থেকে বৃত্তি পরীক্ষা দিলে সহজ বৃত্তি পাবে, তারপরে হচ্ছে কোন অর্গানোগ্রাম করে, কোন মেকানিজম করে কিভাবে আপনার সন্তানকে অগ্রসর করবেন সে বিষয়টা এখন আমি জানাবো। আপনারা 15 থেকে 20 দিন পূর্বে দেখতে পেয়েছেন যে একটি সিলেবাস প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের ন্যাপ থেকে, হ্যাঁ, অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখতে পেয়েছেন। সেই সিলেবাসের আলোকে আমরা আজকে আলোকপাত করব। অ্যাকচুয়ালি আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন, সেখানে আমি কিছু জিনিস লিখে দিয়েছি। আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দিব অ্যাকচুয়ালি কি বিষয়টা আমি আজকে আপনাদেরকে জানাতে চেয়েছি। আহ, বিষয়টা হচ্ছে আজকে আমি যে বিষয়টা বলবো, ওভারভিউ করবো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলেবাস নিয়ে। দেখেন, আহ, 5টা বিষয়ের সিলেবাসই কিন্তু প্রকাশিত হয়েছে। অল 5টা বিষয়ের সিলেবাস প্রকাশিত হয়েছে। আজকে আমি ম্যাথের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। সে ম্যাথের যে সিলেবাসটা রয়েছে আমাদের, সেই সিলেবাসের মধ্যে আমাদের কি রয়েছে দেখেন। ওই সিলেবাসে ম্যাথে যে বলা হয়েছে যে এমসিকিউ, দ্যাট মিনস হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশন। আমি এখানে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় ভার্সনের জন্যই আমার ইন্ট্রোডিউস করব এই বিষয়গুলো নিয়ে। ফার্স্ট অফ অল হচ্ছে, দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে এমসিকিউ। সেখানে থাকবে হচ্ছে 10টি এমসিকিউ থাকবে। সেই 10টি এমসিকিউ থাকবে, প্রত্যেকটার মার্কস থাকবে 1 করে। দ্যাট মিনস হচ্ছে এই 10টা এমসিকিউ, এখানে কিন্তু দেখেন 10টা এমসিকিউর আনসার আপনাকে করতে হবে, তো 1 করে। তো আমরা জানি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অন্তত একটা করে এমসিকিউ তো থাকবেই, অন্তত একটা করে এমসিকিউ আমাদের থাকবে। ইভেন সেখানে বেশিও থাকতে পারে। আমি আপনাদেরকে আরো ডিটেলস বলার জন্য আরেকটা শীট দিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাবেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে মানবন্টন প্রকাশিত হয়েছে তার মধ্যে আমাদের ম্যাথে প্রমাণ থাকবে 100 নাম্বার, সময় হবে 2 ঘন্টা 30 মিনিট, ওই সাবজেক্টের কোড হচ্ছে 3। ওকে, তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি, 10টিরই উত্তর দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটার 10টি থাকবে, 10টিরই কিন্তু উত্তর দিতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। তার মানে হচ্ছে এখানে কোনো অল্টারনেটিভ কোয়েশন আপনাকে দেওয়া হবে না। 10টা থেকে 10টাই অ্যান্সার আপনাকে করতে হবে। প্রত্যেকটা 1 করে থাকবে। এখন 10টা প্রশ্ন কোথা থেকে থাকবে? হ্যাঁ, 10টা এখানে দেখেন, 10টা প্রশ্ন এখানে এখানে আমাদের যে চ্যাপ্টার গুলো রয়েছে সেখান থেকে অন্তত একটি করে কোয়েশন থাকবে। মোর দেন, যেখানে 2টা প্রয়োজন হয় 2টা করবে, 3টা প্রয়োজন হয় 3টা করবে, ইভেন আমাদের একটা করে থাকবে, আমরা আশা করতে পারি। তারপর হচ্ছে সেখানে রয়েছে শূন্যস্থান পূরণ। দেখেন, আমি এমসিকিউ বিষয়টা বললাম যে এমসিকিউ হচ্ছে 10টি থাকবে, দ্যাটস ওকে।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে হচ্ছে 10টি। হ্যাঁ, তারপর শূন্যস্থান পূরণ। এমসিকিউ মানে হচ্ছে মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেটা থাকবে 10টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে হচ্ছে 10টি। সেখান থেকে আমাদের 10টিরই কিন্তু অ্যান্সার করতে হবে। 10টি প্রশ্ন থাকবে, 10টিরই কিন্তু অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু অল্টারনেট আপনারা পাচ্ছে না, বাচ্চারা পাচ্ছে না। তার মানে বিষয়টা আমাদেরকে একটা যদি সে ভুল করে, একটা কোয়েশনও যদি ভুল করে, তার মানে বড় ধরনের ট্র্যাপে পড়ে যাবে স্কলারশিপ পেতে। তাহলে আমাদের কি করা উচিত? বাচ্চাকে এমনভাবে পড়াতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, যেন সে কখনোই মিস না হয়। আর সেটা কিভাবে পড়াতে হবে, কি করলে একটা এমসিকিউ মিস হবে না, একটা পেলে দ্য ব্ল্যাঙ্কসও মিস হবে না, সেই বিষয়টা আমরা ডিপলি আলোচনা করব এবং সুন্দর করে বলে দিব। আশা করি কোনো সমস্যাই হবে না। তারপর হচ্ছে দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন, মানে 16টির মধ্যে 16টির আনসার করতে হবে। 16টির মধ্যে আমাদের কি করতে হবে? 16টি প্রশ্নের মধ্যে 16টির আনসার করতে হবে, প্রত্যেকটার 1 নম্বর করে থাকবে। এখানে দেখেন এই যে বিষয়গুলা 10, প্রথম হচ্ছে এমসিকিউ 10, ফিল দ্য ব্ল্যাঙ্কস 10, এরপরে হচ্ছে শর্ট কুয়েশন, তার মানে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 16টি। এগুলাতে কি অ্যান্সার করার জন্য, এগুলা কি বলবো, মানে নম্বর পাওয়ার জন্য আমাদের এই স্কলারশিপে সবচেয়ে সুবর্ণ সুযোগ এখানে, সবচেয়ে সুবর্ণ সুযোগ এখানে, যেন একটা মার্কসও স্টুডেন্টে না কাটে সে বিষয়ে আমাদের নোটিস করতে হবে। সেটা হচ্ছে আমাদের ভালোভাবে সেখানে আমাদের অ্যাটেনশন দিতে হবে। তারপর সিলেবাসে আমাদের কি বলা হয়েছে, আমি গেলাম এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শর্ট কুয়েশন। এখন আমরা আসবো হচ্ছে ব্রড কুয়েশন। তার মানে হচ্ছে এখানে 4 থেকে 11, আমি প্রশ্ন 1, 2, 3 বলে ফেলছি, 4 থেকে 11 8টা কোয়েশন থাকবে। কয়টা কোয়েশন থাকবে? 8টা কোয়েশন থাকবে। ব্রড কোয়েশন 4 থেকে, হ্যাঁ, 11তে 8টি কোয়েশন থাকবে, প্রত্যেকটাতে 8 মার্ক থাকবে। তার মানে 64। তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 64 মার্কস আমরা পাচ্ছি। এখন যে একটা ম্যাথের জন্য কি 8 নাম্বার দিবে? না, তারা কিন্তু সিলেবাসে বলে দিচ্ছে এখানে 1, 2, 3 অর্থাৎ ক, খ, গ থাকতে পারে, অথবা অনলি 1, 2 থাকতে পারে, অর্থাৎ ওয়ান কাইন্ডস অফ ক্রিয়েটিভ কোয়েশন, ওয়ান কাইন্ডস অফ সৃজনশীল প্রশ্নের মতো সেটা থাকবে। আপনাকে বলা হলো এই প্রথম 8 নাম্বারের মধ্যে 1, 3, 4 হয়ে গেল, 2, 2, 4 হয়ে গেল, 4, 4 সেটা হতে পারে, এমন ডিস্ট্রিবিউশনে কিন্তু থাকবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখানে একটা ম্যাথের জন্য কিন্তু ওই ম্যাথটা 8 নাম্বারের জন্য আমাদের দিবে না। তার মানে সেখানে আমাদের সিলেবাসটা কিন্তু বলা আছে যে 4 থেকে 11 যে 8টি কোয়েশন থাকবে, সেখানে কোথায় থেকে কোয়েশনগুলো করা হবে এটা আমাদের সিলেবাস প্রণীত হয়েছে। তার মানে হচ্ছে 4 প্রক্রিয়া। হ্যাঁ, সম্পর্কিত সমস্যা থেকে একটা থাকবে, লসাগু গসাগু থেকে একটা থাকবে, সাধারণ ভগ্নাংশ থেকে একটা থাকবে, গড় সম্পর্ক থেকে একটা থাকবে, হ্যাঁ, এরপরে শতকরা থেকে একটা থাকবে, পরিমাপ থেকে একটা থাকবে, জ্যামিতি থেকে একটা থাকবে, উপাত্ত থেকে একটা থাকবে। দ্যাট মিনস হচ্ছে আপনার 4 প্রক্রিয়া। তার মানে হচ্ছে কি, কোর অ্যানালাইসিস থেকে থাকবে একটা, এরপরে হচ্ছে কি এলসিএম এবং হচ্ছে এফসিএফ থেকে থাকবে একটা, এরপরে হচ্ছে আপনার জেনারেল ফ্র্যাকশন থেকে একটা থাকবে, এরপরে কি বলছি এভারেজ থেকে থাকবে একটা, এরপরে হচ্ছে পার্সেন্টেজ থেকে একটা থাকবে, তারপরে হচ্ছে মেনসুরেশন থেকে একটা থাকবে, জিওমেট্রি থেকে একটা থাকবে, ডেটা এন্ড ইনফরমেশন থেকেও একটা কোয়েশন থাকবে। তার মানে আমরা সিলেবাসটা আলোকপাত করলাম। সিলেবাস আমাদের আলোকপাত হয়ে গেছে, তো এটা আমাদের এখন আর প্রয়োজন নাই, তো সিলেবাসটা আমরা মুছে দিতে পারি। তাহলে টোটাল মার্কস হচ্ছে এখানে কত? 100 ছিল, টোটাল মার্কস হচ্ছে আমাদের 100। এখন আপনার সন্তান স্কলারশিপে অংশগ্রহণ করবে, আপনাকে ন্যূনতম জানতে হবে যে অ্যাকচুয়ালি এখানে আহ, সরকার কতজন বাচ্চাকে স্কলারশিপ দিবে, ট্যালেন্ট পুলে কতটা দিবে, তাকে জেনারেলি কতটা দিবে, একটা ইউনিয়ন থেকে কতটা দিবে, একটা ওয়ার্ড থেকে কতটা দিবে, কত মার্কস পেলে সে পেতে পারে, কোন স্কুল থেকে অংশগ্রহণ করলে সে স্কলারশিপটা মানে এনশিওর হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানা দরকার। এর পাশে আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখেন, সরকার ঘোষণা দিয়েছে 82,500 স্টুডেন্টকে, 82,500 স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া হবে। তার মানে হচ্ছে মেধার স্বীকৃতি স্বরূপ তাদেরকে এই স্কলারশিপটা দেওয়া হবে। তার মধ্যে দেখেন 33,000 দেওয়া হবে হচ্ছে ট্যালেন্ট পুলে, স্কলারশিপ দেওয়া হবে 33,000। দেখেন সংখ্যাটা কিন্তু অনেক বড়, সংখ্যাটা মোটেও কম নয়। আপনারা যদি ভেবে থাকেন যে সংখ্যাটা অনেক কম, না, সংখ্যাটা অনেক কম ছিল, এটা বেড়ে বেড়ে অনেক বেশি হয়েছে।
33,000 থেকে আমি সাবস্ট্রাক্ট করবো, অর্থাৎ মাইনাস করবো। 33,000 মাইনাস করবো 82,500 থেকে 49,500, অর্থাৎ 49,500। অর্থাৎ জেনারেল গ্রেডের স্কলারশিপ পাবে হচ্ছে 49,500, আর ট্যালেন্ট পুলে পাবে হচ্ছে 33,000। এই হচ্ছে 82,500, আর 82,500 তো স্টুডেন্ট স্কলারশিপ পাবে। এখন সে ইউনিয়ন থেকে কতটুকু পাবে? ধরেন আপনি একটা ইউনিয়নের অধীনে 10টা স্কুল আছে বা 12টা স্কুল আছে, প্রাইমারি স্কুল 12টা, বেসরকারি স্কুল আছে আপনার ধরেন আবার 10টা, কিভাবে পাবে? একটা ইউনিয়ন থেকে, সেটা আমি সরকারি হিসাব বলছি, সরকারি হিসাব, একটা ইউনিয়ন থেকে 2টা ছেলেকে স্কলারশিপ দেওয়া হবে, 2টা মেয়েকে স্কলারশিপ দেওয়া হবে, একটি মেধাতে স্কলারশিপ পাবে। এটা কোটা, এটা হচ্ছে কোটা পদ্ধতিতে পাবে। 2জন বালক পাবে, 2জন গার্লস পাবে, আর একজন মেধার ভিত্তিতে পাবে। তার মানে একটা ইউনিয়ন থেকে 5 জনকে স্কলারশিপ দেওয়া হবে। ওকে, যদি বালককে না পাওয়া যায় মেয়েতে যাবে, মেয়েকে না পেলে বালকে যাবে, আর জেনারেল তো একজনকে দিবে, সেটা হচ্ছে 5 জন। এখন মানে কোথায় থেকে স্কলারশিপ দিলে আপনার বাচ্চা সহজে স্কলারশিপ পাবে? বলে রাখা ভালো, মানে সেটা হচ্ছে ওয়ান্স আপন এট এ টাইম, আমাদের সময় যখন ছিল, আমরা শহরে যারা পড়াশোনা করেছি, আমরা কি করতাম? ক্লাস 4 এর পরেই আমরা ক্লাস 5-এ গ্রামের একটা সরকারি স্কুলে গিয়ে অ্যাডমিশন নিতাম। কেন? যেন আমার স্কলারশিপটা এনশিওর হয়। সেটা কেন? সেটা হচ্ছে আমাদের ওই যে 100%, 82,500 কি 100%, সেখান থেকে 80%, সেখান থেকে 80% স্কলারশিপ দিবে হচ্ছে সরকারি স্কুলে, গভর্নমেন্ট স্কুলে। আর এখান থেকে লক্ষ্য করেন, অনলি 20% স্কলারশিপ দিবে নন গভ স্কুলে। সরকারি স্কুল কোনগুলা? যেগুলো সরাসরি গ্রামে যে সরকারি প্রাইভেট স্কুল রয়েছে, পিটিআই স্কুলে যেগুলো রয়েছে, মাধ্যমিক সরকারি স্কুলের সাথে যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে, সেই যে সরকারি স্কুল 3টা, সেগুলো থেকে মানে 3 ক্যাটাগরি সরকারি স্কুল, সেগুলো থেকে 80% স্কলারশিপ দেওয়া হবে। তার মানে গভর্নমেন্ট চাচ্ছে আমাদের ওই যে কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে আমরা প্রাইভেট স্কুলগুলোকে এস্টাবলিশ করেছি, এগুলোকে যেন এগিয়ে নেওয়া যায়, সেই দিকেই গভর্নমেন্ট আগেও ছিল, এখনো আছে। কিন্তু আমাদের সরকারি স্কুলগুলা মানে এগিয়ে যাচ্ছে না, আশা করি ভবিষ্যতে এগিয়ে যাবে। আর 20%-এর জন্য আমি অত্যন্ত মর্মাহত। কারণ হচ্ছে দেখেন, আমরা 90% স্টুডেন্টই কিন্তু ইনিশিয়ালি আমাদের বেসিকটা হয়েছে ওই অংশ থেকে, ওই অংশ থেকে, এই অংশ থেকে। তারপর স্কলারশিপ পাওয়ার জন্য, আমরা ক্লাস 5-এ এখানে যাই। দ্যাট মিনস ওইটার অবদান কিন্তু অনেক, এটার অবদান অনেক। নন গভ স্কুলের অবদান হচ্ছে স্টুডেন্টের বেসিক ফাউন্ডেশন গড়ার জন্য এই স্কুলের অবদান অনস্বীকার্য, বলার কোনো অপেক্ষা রাখে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাকে কি করতে হবে তাহলে? ওই স্কলারশিপ এই 80%কে ধরতে হলে, আমার বেসরকারি স্কুলের বাচ্চাকে যদি 80% ধরতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? কি কৌশল অবলম্বন করলে ওই 80%কে ধরা যাবে? রাইট, আমি এখন সেখানে আসছি। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে একটা প্রাইভেট স্কুল থেকে 40 জনের বেশি স্কলারশিপ দিতে পারবে না। এখন বলতে পারেন 40 জন কি গ্রামের স্কুলে হবে? না, 40 জন পার্টিসিপেট করার মতো গ্রামের স্কুলে হবে না। হ্যাঁ, স্টুডেন্ট হবে, কিন্তু এই 40 জন পাবেই না। তারা 4 জন, 5 জন, 10 জন সর্বোচ্চ পাবে স্কলারশিপ দেওয়ার জন্য। কিন্তু শহরের যে সরকারি স্কুলগুলো আছে, সেখানে 300-400 স্টুডেন্ট, তা থেকে 40 জন স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া হবে। ওইটা কম্পিটিশন না? সেই কম্পিটিশন থেকে আপনাকে যদি বাঁচতে হয়, তাহলে শহরে প্রাইমারি স্কুলে না দিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে প্রাইমারি স্কুলে ওই যে 20% আপনার স্টুডেন্ট অধ্যয়নরত, সে যখন ক্লাস 4 থেকে 5-এ উঠবে, তখন তাকে গ্রামের একটি স্কুলে ভর্তি করাইয়া দেবেন, অ্যাডমিশন নেওয়া হবে না, গ্রামের একটা প্রাইমারি স্কুলে। অথবা যদি শহরে আপনার কনফিডেন্স থাকে, হ্যাঁ আমার ছেলে মেয়ে যথেষ্ট মেধাবী, ও এখান থেকে 40 জনের মধ্যেই সিলেক্ট হয়ে স্কলারশিপে অংশগ্রহণ করতে পারবে, দ্যাটস ওকে, তাহলে আপনি সেই শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনি তাকে ভর্তি করিয়ে দেবেন। কথা মনে রাখবেন, এখান থেকে সুবিধা নেওয়ার জন্য আমরা এখানে যাচ্ছি। সুবিধা নিয়ে আর যাইলে না কেন, সর্বপ্রথম আমাদের স্বার্থ দেখতে হবে। তো আমরা এখানে চলে যাব, তারপর কি করব? এখান থেকে আমরা সে সুবিধা ভোগ করার জন্য আমরা ওখানে
তাকে অ্যাডমিশন করাবো। অ্যাডমিশন করানোর পরে যেন সে ভালো, তাকে আমরা ভালোভাবে নার্সিং করবো। ভালোভাবে নার্সিং করার পরে সে স্কলারশিপটা এনশিওর হবে। আসলে আমি এই বিষয় নিয়ে আর কথা বলবো না, অলরেডি আপনারা জানেন, এটাও আমরা অলরেডি জানেন। এখন আমরা অ্যাকচুয়ালি পড়াশোনায় চলে যাব। আমরা এখন পড়তে যাচ্ছি, আমরা ক্লাস 5 ম্যাথ নিয়ে আলোচনা করব। ক্লাস 5 এর ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। হচ্ছে আজকে যে আলোচনা বিষয়বস্তু সেটা হচ্ছে গুণনীয়ক ও গণিতক। গুণনীয়ক ও গণিতক অলরেডি আপনার বাচ্চা ফার্স্ট টার্মিনালে টাচ করেছে। এটা আমি জাস্ট একটা ওভারভিউ করব, সেই ওভারভিউ। আর এটা হচ্ছে ইনিশিয়াল বেসিক, এটার উপরে 4-5টা ক্লাস হবে। তার মধ্যে একটা হচ্ছে একটা ইনিশিয়াল বেসিক, সেই বেসিকের উপরে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে গুণনীয়ক এবং গণিতক। গুণনীয়ক এবং গণিতক তার মানে হচ্ছে মাল্টিপল, মাল্টিপল এন্ড হচ্ছে কি ফ্যাক্টর। মাল্টিপল এন্ড হচ্ছে ফ্যাক্টর। তো মাল্টিপল এবং ফ্যাক্টর নিয়ে গুণনীয়ক এবং গণিতক নিয়ে যে আমি আলোচনাটা করব সেটা হচ্ছে গণিতক। হ্যাঁ, গণিতক বিষয়টা কি প্রথম আলোচনা করব, গুণনীয়ক আমি পরে আলোচনা করব। ঠিক আছে? তার মানে কি গণিতকটা কোথায় আসছে, গণিতকটা কোথায়, গণিতকটা আলোকপাত কোথায় হবে, আর গুণনীয়কটা আলোকপাত কোথায় হবে, ঠিক না? তাহলে আমাকে জানতে হবে যে গণিতকটা কি, আমাকে জানতে হবে গুণনীয়কটা কি, জানতে হবে। গণিতকটাকে আমি সর্বপ্রথম যে আলোচনা করি সেটা হচ্ছে গুণিতক। কথাটা শোনেন, বলছে গুণিতক মানে কি তুমি গুণ করো, তুমি গুণ করো। লক্ষ্য করেন, আমি যদি 2 বলি, জাস্ট 2 বলি, 2 ইন্টু 1 হচ্ছে 2, 2 ইন্টু 2 হচ্ছে 4। যে কোনো সংখ্যাকে, সেটা 2 হোক, 3 হোক, 5 হোক, যে কোনো সংখ্যাকে তার পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, যে কোনো সংখ্যাকে অপর একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে তার গণিতক পাওয়া যাবে। কি বলছি? যে কোনো সংখ্যাকে তার অপর একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে সেটা গণিতক পাওয়া যাবে। তার মানে কি 2 ইন্টু 1 যার 2, 2 ইন্টু 2 যার 4, অর্থাৎ 2 একই 2, 2 দুগুণে 4। হ্যাঁ, এই দেখেন 3 দুগুণে 6, 4 দুগুণে 8, দ্যাট মিনস হচ্ছে 2 ইন্টু 1 2, তার মানে হচ্ছে 2 যার 1 হচ্ছে 2, 2 যার 2 হচ্ছে 4, 2 যার 3 হচ্ছে 6, 2 যার 4 হচ্ছে 8। এখন লক্ষ্য নোটিস করেন, এই 2 2 2 প্রত্যেকটাকে আমি 1 দিয়ে যখন গুণ করলাম 2 আসলো। আমি কি বলছি? যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে, ঠিক আছে, অপর একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি গণিতক। সেটা কি বলছি? আমি গণিতক বলছি। ওকে, তার মানে দেখেন যে 2 এর গণিতক কি 2, 2 এর গণিতক কি 4, 2 এর গণিতক কি 6, 8, 10, 12। এখন বলতে পারেন যে আমি যে কোনো ইচ্ছে করলাম 13 দিয়ে করলাম, তার মানে কত 26 পেয়ে গেলাম। তো গণিতকটা পেয়ে গেলাম, তার মানে গুণ করতে হবে। গণিতক মানে কি গুণ করতে হবে, গুণ করার পরে যা পাবো তাই হচ্ছে গণিতক, তাহা হচ্ছে গণিতক। তার মানে কি 5 এর গণিতক যদি আমি বলি, 5 এ কি 5, 5 দুগুণে 10, তার 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 কেমনে আসছে? 5 কে আমি কেমনে করছি সেটা প্রথম কি পূর্ণ সংখ্যা 1 দিয়ে, সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি 1 দিয়ে গুণ করলাম, তারপর তারপর 2 দিয়ে গুণ করলাম। তার মানে সিকোয়েন্সলি আমি পর্যায়ক্রমে যদি ইনক্রিজ করে যাই, বৃদ্ধি করে যাই, যে সংখ্যা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গণিতক। এখন আমি আলোচনা করব গুণনীয়ক। কি আলোচনা করব? গুণনীয়ক। গুণনীয়কটা কি? হ্যাঁ, গুণনীয়কটা কি? একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা বিভাজ্য, একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে আমি ওইটার আলোকপাত করলাম না, এটাকে আমি মুছে দিলাম। আমরা অলরেডি গণিতক বুঝে গেছি। গণিতক জিনিসটা একবারে সহজ, খুব ইজিলি আমরা বুঝতে পারবো। যে কোনো সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যাহা পাওয়া যাবে তাই হচ্ছে গণিতক। গুণনীয়কটা কি? সাপোজ আমি 8 লিখলাম, ওর গুণনীয়ক কে কে? আমি কি বলছি? কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ শেষ যদি কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। আমি যদি 1 দিয়ে ভাগ করি ভাগশেষ শূন্য হবে, আমি যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ শূন্য হবে, আমি যদি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ শূন্য হবে, আমি যদি 8 দিয়ে ভাগ করি ভাগশেষ শূন্য হবে। দ্যাট মিনস 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8, 1 2 4 8। কেমনে হলো? কি বললাম? গুণনীয়কটা কি? গুণনীয়ক হচ্ছে ওই জিনিসটা যে কোনো সংখ্যাকে অপর যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেটা হচ্ছে গুণনীয়ক, সেটা হচ্ছে গুণনীয়ক।
তার মানে ফ্যাক্টরটা কি? আমি এই গুণনীয়কের উচ্চারণ করবো তিনটা জিনিস। গুণনীয়ক উচ্চারণ করতে পারি আমি, ভাজক উচ্চারণ করতে পারি আমি, উৎপাদক উচ্চারণ করতে পারি আমি। গুণনীয়কের নাম কয়টা? তিনটা। আমি আবার বলতেছি, গুণনীয়কের নাম কয়টা? তিনটা। গুণনীয়ক উচ্চারণ করতে পারি আমি, উৎপাদক উচ্চারণ করতে পারি আমি, ভাজক আমি উচ্চারণ করতে পারি। ওর নাম হচ্ছে তিনটা। ইংলিশে বলা হয় ফ্যাক্টর বলা হয় এটাকে। ওকে, তাহলে আমি বুঝতে পারলাম। আচ্ছা, আমি যদি এখানে বলি যে 10 এর গুণনীয়ক কি, তার মানে কি বলছি ওই 10 কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তারাই হচ্ছে গুণনীয়ক। 1 তো সকল সংখ্যার গুণনীয়ক, 1 হচ্ছে সকল সংখ্যার গুণনীয়ক। তারপরে কি 2 দিয়ে ভাগ করলাম, 5 দুগুণে 10, তার মানে কি ভাগশেষ রইলো না, শূন্য রইলো। তার মানে কি ভাগশেষ রইলো না, শূন্য রইলো, তার মানে এটাও কি গুণনীয়ক। 5 দিয়ে করলাম সেটাও গুণনীয়ক, 10 দিয়ে করলাম সেটাও গুণনীয়ক। যে কোনো সংখ্যার গুণনীয়ক দুটি কমন, দুটি গুণনীয়ক হচ্ছে কমন, এক এবং ওই সংখ্যা, এক এবং ওই সংখ্যা, তারা হচ্ছে গুণ, তার কমন গুণনীয়ক। ওকে, তারপরে আমি গুণনীয়ক এবং গণিতক বিষয়ে আলোচনা করলাম। গুণনীয়ক বিষয়টা হয়তো অনেকের কাছে কঠিন লাগে, আমি বিষয়টাকে আবার আমি একটু সহজ করতেছি, আরো সহজে বলতেছি। এখন একটু আমি ইংলিশ ভার্সনের জন্য বলবো। আমি 8 নিলাম, এটা করতে গেলাম, ঠিক আছে, আমি 2 দিলাম, এটা 4 হলো, এটা 8 হলো। এখানে কি আমি 0 লিখবো না ক্রস দিব? অবশ্যই আমি 0 লিখবো। যদি ক্রস দেই সেটা ভুল, এখানে আমরা অ্যাকচুয়ালি মাইনাস করি, মাইনাস করলে কি হয়? 0 হয়। অনেকে ক্রস দিয়ে দেয়, ক্রসটা হচ্ছে রং। আচ্ছা, এটাকে কি বলা হয়? ভাজক বলা হয়। এটাকে কি বলা হয়? বাহ্য বলা হয়। এটাকে কি বলা হয়? ভাগফল বলা হয়। এটাকে কি বলা হয়? ভাগশেষ বলা হয়। এটাকে কি বলা হয়? ডিভিজর বলা হয়। এটাকে কি বলা হয়? ডিভিডেন্ড বলা হয়। এটাকে কি বলা হয়? কোয়েশ্চেন বলা হয়। এটাকে কি বলা হয়? রিমাইন্ডার বলা হয়। ওকে, আবার বলছি, যাকে দিয়ে ভাগ করব সে কি? ভাজক। যাকে ভাগ করব সে হচ্ছে বাহ্য। যাহা পাবো ডান দিকে ভাগফল, সর্বশেষ যেটা পাবো ভাগশেষ। এটা দিয়ে চমৎকার একটা সূত্র তৈরি করা যায়, চমৎকার। আমি বললাম বাহ্য ইকুয়াল কত, আমি বললাম ভাগশেষ যদি না থাকে বাহ্য ইকুয়াল কত। আমাদের স্টুডেন্টরা কত যে ভুল করে, তারা মুখস্থ করতে গিয়ে সবকিছু মানে নষ্ট করে দেয়, মাথা তালগুলো পাকিয়ে দেয়। দেখেন, এই বাহ্য মানে কি 8 না? এই বাহ্য কত? 8 না? এখানে বাহ্য কিন্তু 8, এখানে চমৎকার একটা নিয়ম, বাহ্য কিন্তু 8 এখানে। আমি যদি ওই বাহ্য 8 পেতে চাই, কেমনে পাবো? ওইটাকে আর ওইটাকে গুণ করবো না, আমি ও কি আর ওকে গুণ করবো না, তার ও মানে কি ভাজক, ও মানে কি, ও হচ্ছে ভাজক। ওর সাথে যদি আমি ভাগফলকে গুণ করি, দেখেন তার মানে কি ভাজক কত? 2, ভাগফল কত? 4। এই যে দেখেন 8 ইকুয়াল 8 হয়ে গেছে, 8 ইকুয়াল 8 হয়ে গেছে। তার মানে বাহ্য ইকুয়াল কত? ভাজক গুণন ভাগফল। এটা কিন্তু 1 নম্বরে আসবে, এমসিকিউ 1 নম্বরে আসবে। হ্যাঁ, এখন যদি আমি এই বলি যে এখানে ভাগশেষ শূন্য হলে, এখন ভাগশেষ যদি শূন্য না হয়, এক বলে আপনার বাচ্চাকে বলবেন যে একটা এক্সাম্পল মনে রাখতে, একটা এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল। এটা হচ্ছে কি, আগেরটা কি দেখাইছি আমি, যে বাক্সের যদি শূন্য হয়, হ্যাঁ বাক্সের যদি শূন্য হয়। এখন আমি দেখাবো, কি দেখাবো আমি? এখন দেখাবো হচ্ছে বাক্সের যদি শূন্য না হয়। এখন আমি কি দেখাবো? বাক্সের যদি শূন্য না হয়। হ্যাঁ, 8 দুগুণে কত? 16, 16, 16 কত থাকে? এখানে 16 থেকে 16 সাবট্রাক্ট করলে, বিয়োগ করলে 1 থাকে। হ্যাঁ, আমি কি বের করতে যাচ্ছি? বাহ্য বের করতে চাচ্ছে। আমি কি বের করতে চাচ্ছি? বাহ্য বের করতে চাচ্ছি। তাহলে বাহ্যটা আমি কেমনে বের করব? বাহ্যটা কত? 17। হ্যাঁ, বাহ্য 17 কি হবে? 17। এই 17 আমি কেমনে আনবো? এটার সাথে এটা গুণ করব, 8 দুগুণে 16, সর্বশেষ যোগ করব 1, এই 17 হয়ে গেছে। তার মানে কি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষ আমি প্রমাণ করে দেখাচ্ছি। ভাজক 2, ভাগফল 8, ভাগশেষ 1, 8 দুগুণে 16,
যোগ 1 ইকুয়াল 17। দেখেন চমৎকার হয়ে গেছে। শুধুমাত্র আপনার বাচ্চাকে বলবেন যে দুটো জিনিস মনে রাখতে, একটা বাক্সের শূন্য হলে এখানে 8 দিয়ে মনে রাখতে অথবা যে কোনো সংখ্যা দিয়ে মনে রাখতে, আর হচ্ছে বাক্সের শূন্য না হলে একটা সংখ্যা দিয়ে মনে রাখতে। তাহলে তার ওই যে 4টা সূত্র, 8টা সূত্র, বাক্সের শূন্য হলে 4টা সূত্র আর বাক্সের শূন্য না হলে 4টা সূত্র, 8টা সূত্র সে যে মুখস্থ করে তার ব্রেনটাকে যে খেয়ে ফেলছে, এটা দরকার নাই। তার ব্রেনে তো অনেক জিনিস নিবে, এটা যদি মুখস্থ করতে হয়, তার মুখস্থ রাখতে হয়, তাহলে কি অন্য জিনিস কেমনে নিবে? যে জিনিসটা বেসিক, যে জিনিসটা আমার মুখস্থ করা দরকার নাই, সেটা কখনোই বাচ্চাকে মুখস্থ করাবেন না। এটা হচ্ছে বেসিক জিনিস, বেসিক ট্রাবি রাখবেন, জাস্ট এক্সাম্পল মনে রাখতে বলবেন। দ্যাটস ওকে, হয়ে গেল। তার মানে আমি যদি ইংলিশে বলি, ডিভিডেন্ড ইকুয়াল কত? ডিভিজন মাল্টিপ্লাই হচ্ছে কি কোয়েশ্চেন, কোয়েশ্চেন প্লাস হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে, আবার বলছি, ডিভিডেন্ড ইকুয়াল কত? ডিভিজন মাল্টিপ্লাই হচ্ছে কি হবে? কোয়েশ্চেন যোগ হচ্ছে লাস্ট রিমাইন্ডার অথবা রিমাইন্ডার। ঠিক আছে, তার মানে আমাদের সেটা হয়ে গেল। এখন কেন আসছিলাম? যে গুণনীয়ক বোঝাতে। কেন আসছিলাম? গুণনীয়ক বোঝাতে। ওই যে বলছিলাম ওকে আমি 3টা নামে ডাকবো, এমসিকিউতে আসবে যে গুণনীয়ক কি বলবো আমি এখানে? গুণনীয়ককে কি বলবো? ভাজক বলবো। ওইটা কি বলবো? গুণনীয়ক। এটা কি বলবো? ভাজক। এটা কি বলবো? উৎপাদক। ওর 3টা নাম, ওকে 3 নামে ডাকা যায়, এভাবেই এমসিকিউ আসবে। তাহলে আপনার বাচ্চার একটা এমসিকিউ মিস হবে না। হ্যাঁ, আর ওই যে 8টা সূত্র, 4টা 4টা 8টা সূত্র, এভাবেই শিখতে হবে, তাহলে ওর এমসিকিউ মিস হবে না। নয়তো ও অনেক জিনিস মনে রাখতে গিয়ে ওই জিনিসটা পরীক্ষায় ভুল করে আসবে। এক্সামের জন্য ভুল না করে বিভিন্ন ট্রিকি জিনিস আমাদের মনে রাখতে হবে এবং এভাবেই বাচ্চাকে পড়াতে হবে। তার মানে গুণনীয়ক বিষয়টা বুঝলাম কিভাবে তাকে ডাকা হয়। আমি আবার ওভারভিউ করি। গুণিতক হচ্ছে এমন একটা জিনিস, যে কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে যাহা পাওয়া যায় তা হচ্ছে গুণিতক। আর গুণনীয়ক হচ্ছে যে কোনো সংখ্যাকে অন্য যে সংখ্যা দিয়ে ভাগ করলে বাক্সের শূন্য হয়, সেই সংখ্যায় হচ্ছে অপর সংখ্যার গুণনীয়ক। ওকে, এখন আমি পড়াবো সুন্দর জিনিস, সেটা হচ্ছে লসাগু, হ্যাঁ, আর হচ্ছে গসাগু। গুণনীয়ক এবং গণিতক যেখানে উচ্চারিত হবে, লসাগু গসাগু ঠিক সেখানেই উচ্চারণ হবে। হ্যাঁ, লসাগুটা কি তাহলে? লঘিষ্ঠ সাধারণ গণিতক। লঘিষ্ঠ সাধারণ গণিতক। ওকে, লসাগু আমি বলছি, দেখেন আমি লসাগু কি বলছি? আমি লসাগুকে বলছি গণিতক, আর গসাগুকে আমি কি বলছি? গুণনীয়ক। আচ্ছা, আমি কি বলছি? লসাগুকে গণিতক, আর গসাগুকে কি বলছি? গুণনীয়ক। একটা ইংলিশ এখানে মনে রাখতে হবে, অথবা বাংলায় মনে রাখতে হবে, সমস্যা নাই, ইংলিশ অথবা বাংলা। ল মানে কি? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? লঘু। লঘু, লঘু মানে কি? কম। লঘু মানে কি? কম। কম যেখানে থাকবে সেখানেই লসাগু। কম যেখানে থাকবে সেখানেই লসাগু। যদি বলা হয় সর্বনিম্ন কত উপায়ে বিভক্ত করা যাবে, সর্বনিম্ন কয়টি চকলেট পাবে, সর্বনিম্ন কত উপায়ে ওনাদেরকে বিভক্ত করে দেওয়া যাবে, যদি সর্বনিম্ন কথাটা উল্লেখ থাকে, মানে সর্বনিম্ন মানে কি? লঘিষ্ঠ, মানে কি? লঘিষ্ঠ যদি থাকে সেটা হবে লসাগু। যদি বলে সর্বোচ্চ কত উপায়ে বিভক্ত করা যাবে, তো মানে গরিষ্ঠ, গরিষ্ঠ যদি থাকে তাহলে সেটা হবে গসাগু। আর মানে কি? কমন। এই কমন জিনিসটা দুইটার ক্ষেত্রেই থাকবে। এই কমন দিয়ে কি হয় আমি দেখাবো, কিছুক্ষণ পরেই দেখাবো। আর আবার বলছি আমি, গণিতক মানে কি? সর্বনিম্ন। গণিতক মানে কি? সর্বনিম্ন। কেন বলছি গণিতক সর্বনিম্ন? আমি যে সময় গণিতকের মাধ্যমে লসাগু করব, তখন সর্বনিম্ন যেটা কমন, আমি যখন গণিতকের মাধ্যমে লসাগুটা করব, গণিতকের মাধ্যমে যখন লসাগুটা করব, সর্বনিম্ন দুইটা সংখ্যার গণিতক বের করার পরে সর্বনিম্ন কমন যেটা, এই যে দেখেন দুইটার মধ্যে আছে। এই যে কথাটা মানে কমন, কথাটা মানে কি? সাধারণ। কথাটা মানে কি? সাধারণ। ইংলিশ কমন থেকে আসছে। এই যে দেখেন, ইংলিশ কমন থেকে আসছে। মানে কি? সাধারণ। সাধারণ মানে কি? কমন। কমন থেকে আসছে। দুটি সংখ্যার মধ্যে লসাগু মানে কি? দুটি সংখ্যার মধ্যে সর্বনিম্ন যেটা গণিতক সেটা কি? লসাগু। আমি দুইটা সংখ্যা বলি, হ্যাঁ, আমি যদি দুইটা সংখ্যা বলতে যাই, যেমন 5 আর 6 যদি বলি, আমরা জানি গণিত কেমনি বের করতে হয়। কি বলছি? যদি 1 দ্বারা গুণ করি 5, 2 দ্বারা গুণ করলে 10, 15, 3 দ্বারা গুণ করলে তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 30। আমি আরেকটা সংখ্যা নেই, 6 নেই। আমি যদি 6 লিখি, 1 দ্বারা গুণ করলাম, তারপর 2 দ্বারা গুণ করবো, পর্যায়ক্রমিকভাবে গুণ করে যেতে হবে। আর মুখস্থ রাখার দরকার নাই যে 6, 12, 18, এগুলো মুখস্থ রাখার দরকার নেই। 6, 12, 18, তারপরে 24, 30, তারপরে হচ্ছে 36,
এই যে দেখেন সর্বনিম্ন কমন কি 30, সর্বনিম্ন কমন কত এখানে। এরপরে যখন আমরা যাব, এরপরে যাব আরো তো কমন পাবো, হাইয়েস্ট কমন পাবো, আরো বেশি কমন পাবো, সেই কমনগুলোকে আমরা নিব না। সর্বনিম্ন কমন যেটা, সর্বনিম্ন কমন যেটা সেটাই হচ্ছে লসাগু। সর্বনিম্ন কমন যেটা সেটাই হচ্ছে লসাগু। তার মানে গুণিতকের মাধ্যমে যদি লসাগুটা আমরা বের করতে চাই, তাহলে দুইটি সংখ্যার মধ্যে গুণিতক বের করার পরে সর্বনিম্ন যেটা কমন সেটা হচ্ছে লসাগু। আর কি বলছি আমি, ল মানে লঘিষ্ঠ, ল মানে লঘিষ্ঠ, আর লঘিষ্ঠ মানে কি সর্বনিম্ন। সর্বনিম্ন যেটা পাবো, আর গু মানে হচ্ছে এখানে লসাগু, এটা মানে হচ্ছে গুণিতক। সেই গুণিতক বের করার পরে, দুটি সংখ্যার গুণিতক বের করার পরে সর্বনিম্ন যে কমনটা পাবো আমি, সেটাই হচ্ছে লসাগু। বলতে পারেন স্যার এটা তো এত কঠিন হয়ে যায়, তাহলে লসাগুটা সহজে কেমনে করতে হয় সেটাও দেখায় দেন। হ্যাঁ, লসাগু আমরা সহজে করতে পারি বাক প্রক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, আমরা দেখব এখানে কোনো ধরনের ওইটাকে ডিভাইড করা যায় কিনা, পুরো সংখ্যা দিয়ে যায় না, যেহেতু পুরো দুইটার ক্ষেত্রে কমন 1 এবং 1, এটা কি 1 আর 5, এটাও হচ্ছে 1 আর 5। হ্যাঁ, যেহেতু এটা আমরা দেখাবো কিছুক্ষণ পরে কিভাবে আমাদের বাক প্রক্রিয়ার মাধ্যমে লসাগু করতে হয়, এটা আমরা দেখাবো। এটা হচ্ছে গুণিতকের মাধ্যমে দেখালাম লসাগুটা কেমনে হয়। এরপর কি বলছি আমি, গসাগু। গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি সর্বোচ্চ, গরিষ্ঠ মানে কি সর্বোচ্চ, আর সাধারণ মানে কি কমন। গুণনীয়ক মানে কি বললাম তো, যে একটি সংখ্যাকে অপর যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে কি হবে, বিভাজ্য হবে, সেগুলো হচ্ছে গুণনীয়ক। আমি দেখাই এখানে 16কে দেখাই, 16 দেখাই, 16 এর গুণনীয়ক কি হবে, কি বলছি, ওই যে সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে ভাগ করলে যদি বিভাজ্য হয়, তারপর 1 কি হলে বিভাজ্য হবে, 2 হবে, 4 হবে, 8 হবে, 16 হবে। ওকে, আমি যদি 8 নেই, 1 হবে, 2 হবে, 4 হবে, ওকে, 8 হবে। তাহলে এখানে কমন কি দাঁড়াচ্ছে, এটাও কমন দাঁড়াচ্ছে, এটাও কমন দাঁড়াচ্ছে, এটাও কমন দাঁড়াচ্ছে। দেখেন কি মজা, এখানে ছিল সর্বনিম্ন কমন, এখানে ছিল কি সর্বনিম্ন কমন। ওকে, এখানে ছিল সর্বনিম্ন কমন, আর এখানে হবে সর্বোচ্চ কমন। এখানে হবে, এখানে ছিল সর্বনিম্ন মানে LEST, লিস্ট মানে সর্বনিম্ন কমন। ঠিক আছে, আমি যদি লসাগু ইংলিশে বলি, লিস্ট কমন, লিস্ট কমন মাল্টিপল, লিস্ট, আমি সরি লিস্ট কমন, তাহলে আমরা কি বলতে চাচ্ছি, এখানে হচ্ছে এলসিএম আর হচ্ছে এসসিএম। হ্যাঁ, এম হচ্ছে মাল্টিপল, এম হচ্ছে মাল্টিপল, তার মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। যদি আমি ইংলিশ ভার্সনের জন্য বলি, তাহলে সেটা হচ্ছে এই ওই যে আমরা গণিতকের মাধ্যমে যে লসাগুটা করবো সেটা হচ্ছে সর্বনিম্ন, আর গসাগু আমরা যেটা করবো, গসাগু আমরা যেটা করবো, আর আবার বলছি, গসাগু যেটা করবো সর্বোচ্চ কমন, সর্বোচ্চ কমন, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম অথবা ফ্যাক্টর বলা হয়। তার মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা, সেটা হচ্ছে গসাগু আমরা পেয়ে যাব। তাহলে আমরা বোঝাতে পারলাম গুণনীয়ক কাকে বলে, গুণিতক কাকে বলে, আমরা বোঝাতে পারলাম গুণিতকের মাধ্যমে কেমনে লসাগু বের করতে হয়, আমরা বোঝাতে পারলাম গুণনীয়কের মাধ্যমে কেমনে গসাগু বের করতে হয়, আমরা সেটাও শিখতে পারলাম। এখন আমরা বলবো পরবর্তী অংশে আমরা যেটা পড়বো, যে এই যে আমরা পড়লাম যে বিষয়গুলা, লসাগুগুলো তো আমরা অলরেডি পড়লাম হচ্ছে গুণিতক আর গুণনীয়কের মাধ্যমে। হ্যাঁ, এখন যদি আমরা সেই লসাগুগুলোকে অন্যভাবে বের করতে চাই লসাগুকে, তাহলে আমরা কেমনে বের করবো। ওকে, 5, 10, 20। ওকে, আমি এটা দুইটা লসাগু বের করবো, 2 দিয়ে যদি করি, সেটা হচ্ছে বাদ প্রক্রিয়ার মাধ্যমে লসাগু করা। 5, 5, 10, 5 দিয়ে যদি করি, 5, 5, 2, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের লসাগুটা, এখানে কত দাঁড়াচ্ছে, 2, 5, 2, তার মানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 দাঁড়াচ্ছে লসাগুটা। আমি লসাগুটাকে আবার করবো, এখানে দেখেন 5, 10, 20, 10 দিয়ে যদি করি, 5, 1, 2, লসাগু কত হচ্ছে 10, 5 গুণ 2, 5 2 50, 50 দুগুণে 100। আমি কিন্তু দেখেন সেম জিনিসের লসাগু করলাম, সেম জিনিস, নোটিস করেন এটা, 5 10 20, 5 10 20, আমি সেম জিনিসের লসাগু করছি, রেজাল্ট আসছে ভিন্ন, এটা রেজাল্ট আসছে 100 আর এটা রেজাল্ট আসছে 20। কি বিষয়টা বলেন তো, এই লসাগুর ম্যাজিকটা কি, কেন এমন হয়েছে, কেন এমন হয়েছে?
আমি বলার আগে কেউ বলেন তো দেখি, মানে আপনারা বললেন, হ্যাঁ আমি বলার আগেই আপনারা বললেন যে কেন এমন হচ্ছে, কি ঘটনা ঘটছে এখানে। আমি লসাগু কিন্তু শিখাইছি, গণিতকের মাধ্যমে লসাগু হচ্ছে সর্বনিম্ন কমন যেটা গণিতক বের করার পরে, গুণনীয়কের মাধ্যমে গসাগু হচ্ছে, গুণনীয়কের মাধ্যমে গসাগু হচ্ছে গুণনীয়ক গুলা বের করার পরে সর্বোচ্চ যে কমন গুলা, গুণনীয়ক গুলা বের করার পরে দুইটা সংখ্যার সর্বোচ্চ যে কমন গুলো গুণনীয়ক, আর সেটা হচ্ছে গসাগু। এখন আমি লসাগু দেখাচ্ছি আপনাকে, লসাগু দেখেন, এই 5 10 20 আর 5 10 20, এখানে লসাগু হচ্ছে 100 আর এখানে আসছে 20। কেন? এই মিস্টেকটা কিন্তু বাচ্চারা করবে, কথা মনে রাখবেন। লসাগু করতে হয় মৌলিক গুণনীয়কের মাধ্যমে, মৌলিক গুণনীয়কের মাধ্যমে। মৌলিক বিষয়টাকে আমি বুঝাবো, একটা সুন্দর ব্যাখ্যা দিব, অলিম্পিয়াডের জন্য এনাফ যে ব্যাখ্যাটা দিব আমি। দেখেন কি আসতেছে আমার এখানে, আসতেছে 20 আর হচ্ছে 100। কেন? দেখেন আমি মৌলিক আর যৌগিক এটা আজকে বোঝাবো, সুন্দর করে বোঝাবো। এই 10 দেখেন, 10 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, আর 2 এবং 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। দ্যাট মিনস এটা হচ্ছে প্রাইম নাম্বার, এটা হচ্ছে কম্পাউন্ড নাম্বার। তার মানে এই আমরা মৌলিক সংখ্যা দিয়ে যদি আমাদের বেসিকটা কি, লসাগু অবশ্যই যদি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করি তাহলে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে। কখনো যৌগিক সংখ্যা দিয়ে ডিভাইড করা ভাগ করা যাবে না। এই জন্যই দেখেন রেজাল্টটার ভেরিয়েশন আসছে। এই জন্য রেজাল্টের, আমি যখন মৌলিক দিয়ে করলাম তখন রেজাল্ট আসছে 20, যখন আমি যৌগিক দিয়ে করলাম তখন আমাদের রেজাল্ট আসছে 100। তার মানে এটা করা যাবে না, যৌগিক দিয়ে করা যাবে না। মনে করেন দ্রুত করে ফেলি আমি লসাগুটা, সেটা কি 10 দিয়ে ভাগ করে দ্রুত করে ফেলি? হবে না। তার মানে করতে হবে আমাদের কিসের মাধ্যমে করতে হবে? লসাগু মৌলিকের মাধ্যমে করতে হবে। কিসের মাধ্যমে করতে হবে? আমাদের লসাগুটা মৌলিকের মাধ্যমে করতে হবে। আচ্ছা করলাম, এখন বলতে পারেন স্যার এখান থেকে কি এটা লসাগু বলা যাবে? যে স্যার এটা লসাগু তো সুন্দর করে বললেন, এখানে লসাগু তো বললেন স্যার 20, স্যার এখান থেকে কি লসাগু বলা যাবে? লসাগুর বেসিকটা বলি আমি, লসাগুর বেসিকটা একটা উচ্চতর ক্লাসের বলি, তাহলে সর্বনিম্ন ক্লাসের বাচ্চারা মানে ক্লাস 5 এর বাচ্চারা খুব সহজে ধরতে পারবে। লসাগু মনে রাখবেন কমন আনকমন। লসাগু কি? কমন আনকমন। লসাগু কি? কমন আনকমন। আচ্ছা, আর গসাগু কি? অনলি কমন। গসাগু কি? অনলি কমন। আমি লসাগুর ক্ষেত্রে কি বলছি? কমন আনকমন। আমি লসাগুর ক্ষেত্রে কি বলছি? কমন আনকমন। মানে কমন যারা থাকবে এটাও নিব, কমন যারা নাই ওইটাও নিব। কমন কি? 2 কি? 3টার ক্ষেত্রে কমন। 5 কি? এই 3টার ক্ষেত্রে কমন। 2 কি? 3টার ক্ষেত্রে কমন। মানে 3টাকে ভাগ করা যায় 2 দিয়া, এই 3টাকে ভাগ করা যায় 5 দেয়া। শেষ না? কিন্তু এটা তো আনকমন, এখন অতিরিক্ত জিনিস রয়ে গেছে, এডিশনাল। তাহলে লসাগু হবে কমন হচ্ছে 2 5, আনকমন আমি নিব যেটা কমন না, অতিরিক্ত যেটা, এটা আমি নিব। তাহলে লসাগু 20 পেয়ে গেলাম। তাহলে এটা গসাগু কি হবে? এটা গসাগু কি হবে? এটা গসাগুটা কি হবে? শুধুমাত্র যেটা কমন, এই যে শুধুমাত্র যেটা কমন, এই দুইটা কিন্তু কমন। তার মানে 2 গুণন 5 ইকুয়াল কত? 10 হচ্ছে এটা গসাগু, 10 হচ্ছে এটা গসাগু। এখন কি শুদ্ধি পরীক্ষা করবেন যে গসাগু কেমন হয়েছে? শুদ্ধি পরীক্ষা করে দেখাবো তোমাদেরকে আমি। হ্যাঁ দেখাই আমি, দেখো গসাগু করার আরেকটা সুন্দর উপায় আছে, আরেকটা সুন্দর পদ্ধতি আছে। দেখো 3টা সংখ্যা না এখানে 5 10 20 না, প্রথম এই 5 দিয়ে 10 কে ভাগ করো, হইল কত? 0। তাহলে সর্বশেষ তুমি ভাজক কত পাইছো? 5 পাইছো। এই 5 দিয়ে কি করবা? সর্বশেষ সংখ্যাটাকে আবার ভাগ করবা। 5 দিয়ে আবার কি সর্বশেষ কত পাইছি আমরা? 5 10 20। আমাদের কত ছিল? 5 ছিল না, 10 না, এখানে একটা এরর আসছে আমাদের, সেটা এখানে না, এখানে বলা আমরা এই ব্যাখ্যাটা পরে দিব, এটা দিয়ে এই ব্যাখ্যাটা দেওয়া যাবে না। তার মানে এখান থেকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে 2 আর 5 যেটা, তার মানে হচ্ছে 2 আর 5 মানে লসাগু হচ্ছে কমন আনকমন। লসাগু হচ্ছে কমন আনকমন। লসাগু কি? কমন আনকমন। আর এই লসাগু আর গসাগুটা কি? অনলি কমন। গসাটা কি? অনলি গসাগু কি হবে? অনলি কমন। তাহলে কমন বিষয়টা কি? আমরা গসাগুটা যদি করতে চাই
যে কমন বিষয়টা আমরা কেমনে করব, যে কমন আমরা বললাম যে অনলি যেটা কমন যাবে সেটা দিয়ে আমরা গসাগুটা করব। তার মানে গুণনীয়ক যেটা করলাম আমরা, গণিতক বুঝলাম, গুণনীয়ক যেটা করলাম সেটাই কি গসাগু। আর সেখানে যেটা ছিল কমন, সেটা যা ছিল কমন, সেই কমনটাই হচ্ছে কি আমাদের গুণনীয়ক, সেই কমনটাই হচ্ছে আমাদের গুণনীয়ক। তার মানে গুণনীয়কটা কি, 5, 10, 20, 5 কি 5, 10, 15, 20, এরপরে কি 10, 10, এরপরে কি আসছে আমাদের, আমরা তো গুণ ইয়া করতেছি, গসাগু করতেছি, তার মানে আমরা কি নিব, 5 এর ক্ষেত্রে কি নিব 1, 5, তার মানে আমরা ভাজক গুলা নিব, কি নিব, ভাজক গুলা নিব, মানে গুণনীয়ক গুলা নিব। 10 এর ক্ষেত্রে আমরা কি নিব 1, 5, 10 নিব। তারপর আমরা 20 এর ক্ষেত্রে কি নিব 1, হ্যাঁ 2, এখানে আমরা একটা স্কিপ করেছি, সেটা হচ্ছে 1 হবে, 2 হবে, 5 হবে, 10 হবে, 1 হবে, 2 হবে, 20, 20 এর ক্ষেত্রে গুণনীয়ক আর কি হবে 5 হবে, 10 হবে, 5 হবে, 10 হবে, আর 20 হবে। ঠিক আছে, হ্যাঁ। এখন আমাদের এখানে কমন কোনটা, এই যে 5 এখানে কমন, 5 এখানে কমন, 5 এখানে কমন, তার মানে 3 সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে পেয়ে গেছি, 3 সংখ্যার ক্ষেত্রে আমরা কি কি এখানে আমরা পেয়ে গেছি যে কমন যেটা, এই 3 সংখ্যার ক্ষেত্রে আমরা পেয়ে গেছি কমন যেটা, সেটা কি এখানে গসাগু, কমন যেটা গসাগু। এখন এই যে 5 যে আমি একটা জিনিস তোমাকে প্রমাণ দেখাতে চাচ্ছিলাম যে 5 গসাগু, এটা প্রমাণটা কেমনে করব, 5 গসাগু এই প্রমাণটা আমি এখানে কেমনে করব, যে এখানে তো দেখালেন যে এটা আরো সহজ উপায় আছে কিনা, হ্যাঁ আরো সহজ উপায় আছে। আমরা কি ছিল, ফার্স্ট ছিল 5 ছিল, 10 ছিল, 20 ছিল, হ্যাঁ এই 5 দিয়ে ভাগ করো, ডিভাইড করো, 10, 0, হ্যাঁ সর্বশেষ ভাজক কি পাইছো 5, যেটা আমি বলতেছিলাম আগে, এই 5, এই 5 দিয়ে আমরা কি করব, এই সর্বশেষ ভাজক দিয়ে আমরা সেই সর্বশেষ সংখ্যা যেটা এই 20 কে আমরা ডিভাইড করব, সর্বশেষ 20 কে, তার মানে হচ্ছে 20 ইকুয়াল কত 0। এই যে দেখো 5 আসছে গসাগু, এখানেও আমাদের কত আসছে, এই যে গসাগু 5 আসছে, বুঝতে পারছি। এটাকে বলা হয় ইউক্লিড পদ্ধতি, এটাকে বলা হয় ইউক্লিড পদ্ধতি, তোমাদের নাই, কিন্তু তোমরা সহজে বোঝার জন্য প্রথম এটা গিয়ে ভাগ করবা, ভাগ করার পরে এখানে যে সংখ্যাটা থাকবে এটা দিয়ে সর্বশেষ ভাগ করবা, সর্বশেষ যেটা ভাজক থাকবে, সর্বশেষ যেটা ভাজক থাকবে সেটা কি গসাগু, এই 3টে সংখ্যার মধ্যে। আর এখানে যদি আমরা গণিত কি বলি, আমরা গুণনীয়ক দিয়ে করি, গুণনীয়ক দিয়ে করি, তাহলে আমাদের হাইয়েস্ট যেটা কমন, হাইয়েস্ট এখানে কিন্তু 1ও কমন ছিল, আমাদের কিন্তু এখানে 1ও কমন ছিল, 1 হচ্ছে লোয়েস্ট কমন, 1 হচ্ছে লোয়েস্ট কমন, কিন্তু গসাগুর ক্ষেত্রে কি নিব হাইয়েস্ট কমন, কি নিব হাইয়েস্ট কমন। গসাগু মানে কি এসসিএফ, গসাগু মানে কি এসসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর লসাগু মানে কি এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। ওকে, ও আচ্ছা আরেকটা জিনিস বলতে চাইছিলাম, যেটা হচ্ছে মৌলিক আর যৌগিক, চমৎকার একটা বিষয়, মৌলিক এবং যৌগিক, মৌলিক এবং যৌগিক চমৎকার একটা বিষয় আমরা আলোকপাত করব। মৌলিক কাকে বলে, মৌলিক কাকে বলে, আমি 3 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, মৌলিক হচ্ছে, আমি একটা সংজ্ঞা বলে দিই, সারা জীবন এটা মনে রাখতে হবে, মৌলিক এমন একটি সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ভিন্ন, এক এবং ওই সংখ্যা ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। কি বললাম কিছুই বুঝে নেন। 3 এর গুণনীয়ক কি 1, এর গুণনীয়ক কি 3, এর গুণনীয়ক কয়টা 2টা, 1 এর গুণনীয়ক কি 1, মানে গুণনীয়ক কি 1, এবং সেই 1 কে আবার তার নিজ সংখ্যা দিয়ে ভাগ যায়, তার মানে কি ওভারঅল তার গুণনীয়ক একটাই হয়েছে, চেহারা একটাই, তার গুণনীয়কের চেহারা। তার মানে যদি কোনো সংখ্যার ভিন্ন দুটি গুণনীয়ক হয়, যদি কোনো সংখ্যার ভিন্ন দুটি গুণনীয়ক হয় তাহলে সেটা মৌলিক। এটা কিন্তু একই ধরনের গুণনীয়ক হয়েছে, কিন্তু এটার ভিন্ন দুটি গুণনীয়ক হয়েছে। যদি কোনো সংখ্যার ভিন্ন দুটি গুণনীয়ক হয় তাহলে সেটা মৌলিক। যদি কোনো সংখ্যার একই, যদি গুণনীয়ক হয় দুইটা গুণনীয়ক কিন্তু চেহারায় একই হয়ে গেছে, তাহলে সেটা মৌলিক না, ওই যে চেহারা একই হয়ে গেছে। তাহলে গুণনীয়ক যদি 2টার অধিক হয়
তাহলে সেটা মৌলিক না যৌগিক। যেমন 4, 1 আছে, 2 আছে, 4 আছে, তার মানে কি এখানে 2 এর অধিক গুণনীয়ক হয়ে গেছে, তার মানে সেটা মৌলিকই না, তাহলে সেটা কি যৌগিক। সেটা কি যৌগিক। তার মানে গুণনীয়ক এবং গুণিতক এই দুইটা জিনিস বুঝলে এই চ্যাপ্টারের আর কিছুই থাকে না। আমরা আজকে বেসিক ধারণা দিলাম। আমরা কি দিলাম? বেসিক ধারণা দিলাম। গুণনীয়কটা কি? সেটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ না থাকে সেটা গুণনীয়ক। আর গণিতক কি? কোনো একটা সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে সবাই হচ্ছে গণিতক। তার মানে কি লসাগু কি? লসাগু কি বলবো আমরা? এলসিএম বলবো। তার মানে কি লিস্ট কমন, হ্যাঁ হ্যাঁ এলসিএম মাল্টিপল বলবো। আর গসাগুকে কি বলবো? এসসিএফ বলবো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলবো আমরা। ঠিক আছে। আর হচ্ছে আমরা লসাগু কিভাবে করা যাবে না, কোনো ম্যাথে যদি উল্লেখ থাকবে তাকে সর্বনিম্ন কত উপায়ে করা যাবে, এই সর্বনিম্ন কত উপায়ে সেটাকে ডিভাইড করা যাবে, সর্বনিম্ন কয়ভাবে তাদের মধ্যে সেটা ভাগ করে দেওয়া যাবে, সর্বনিম্ন অর্থাৎ লিস্ট কথাটা উল্লেখ থাকলে সেখানে লসাগু মাধ্যমে ম্যাথটা করতে হবে। যদি বলে সর্বোচ্চ কোথাও সর্বোচ্চ থাকলে সেটা আমাদের ম্যাথটা করতে হবে হচ্ছে গসাগু দিয়ে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যতটুকু বেসিক দরকার ছিল এই চ্যাপ্টারে বেসিকটা দেওয়া হয়েছে, কোনো ম্যাথ করানো হয়নি এবং স্কলারশিপ সম্পর্কে একটা অভার ধারণা দেওয়া হয়েছে। পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারে ওই বেসিকের আলোকে ম্যাথ করানো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।